তোমরা কি বলতে পারবে লোহায় মরিচা পড়ে কিন্তু সোনায় মরিচা পড়ে না কেন? এছাড়াও জারণ বিজারণের আরও অনেক উদাহরণ রয়েছে, যেমন আমরা শ্বাস প্রশ্বাসে প্রতিদিন জারণ বিজারণ ব্যবহার করছি, কিন্তু তোমরা কি বলতে পারবে এগুলো কেন হয়? তোমরা যদি এগুলো জানতে চাও তাহলে আজকে আমাদের পুরো ক্লাসটি তোমাদের লক্ষ্য রাখতে হবে এবং ভালো করে সেগুলো বুঝতে হবে। তোমাদের সবাইকে এসএসসি ড্রিমার্স ফেসবুক পেজে স্বাগতম। তোমাদের সবার পরীক্ষার প্রস্তুতি কেমন তা কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রস্তুতি আরও গোছানো করতে আমরা কিছু সাজেশন ও গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নিয়ে আসার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কেমিস্ট্রির 7ম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার একটি ইম্পর্ট্যান্ট টপিক জারণ বিজারণ নিয়ে আলোচনা করব। তোমাদের জারণ বিজারণ বইয়ে বিভিন্ন ধরনের প্রক্রিয়া দেওয়া আছে, যেমন ইলেকট্রন ধারণা পদ্ধতি, কিন্তু ইলেকট্রন ধারণা পদ্ধতি আমাদের নতুনভাবে আবিষ্কৃত হয়েছে। কিন্তু আগে থেকে কীভাবে জারণ বিজারণ ব্যাখ্যা করা হতো সেগুলো নিয়ে আগে আমরা প্রথমে আলোচনা করব, তারপর আমরা বইয়ে কীভাবে আলোচনা করা হয়েছে সেগুলো জানব। জারণ বিজারণ কীভাবে উৎপত্তি হলো সেগুলো আমাদের জানতে হবে প্রথম। তোমরা দেখতে পাচ্ছ এখানে সনাতন ধারণা বা প্রাচীন ধারণা মতে জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে এমন একটি বিক্রিয়া যেখানে কোনো মৌল বা যৌগের সাথে যদি অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয় তাহলে তাকে জারণ অর্ধবিক্রিয়া বলে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কোনো বিক্রিয়ার সাথে যদি অক্সিজেন, কোনো মৌল বা যৌগের সাথে যদি তড়িৎ ঋণাত্মক অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয় তাহলে তাকে জারণ বিক্রিয়া বলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে H2-র সাথে অক্সিজেন এসে যুক্ত হয়েছে, তো অক্সিজেন যুক্ত হয়েছে তাই এটি একটি জারণ অর্ধবিক্রিয়া। তোমরা এখন বলতে পারো কেন এখানে অর্ধবিক্রিয়া লেখা হয়েছে। কারণ হচ্ছে তোমরা যেমন একটি বাস্তব উদাহরণ থেকে লক্ষ্য করতে পারো, যেমন তোমরা যদি কাউকে কোনো কিছু টাকা দান করো, তাহলে তুমি টাকা দান করলে কিন্তু একজন সেটি যদি গ্রহণ না করে তাহলে কি তোমার দানের সে পরিপূর্ণটা হলো? তাই এভাবেই এখানে যদি H2 গ্রহণ করে তাহলে কাউকে একজন দান করতে হবে, বা কাউকে একজন দান করলে আরেকজনকে গ্রহণ করতে হবে। এজন্য এটা সম্পূর্ণ একটা বিক্রিয়া না, এটি হচ্ছে একটি বিক্রিয়ার একটি পার্ট, তাই একে অর্ধবিক্রিয়া বলে ডাকা হয়। বিজারণের ক্ষেত্রে প্রাচীন ধারণা মতে কোনো মৌল বা যৌগ থেকে যদি তড়িৎ ধনাত্মক বা অক্সিজেনমূলক অপসারণ করা হয় এবং হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মকমূলক যুক্ত হয় তাহলে তাকে বিজারণ অর্ধবিক্রিয়া বলা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিউপ্রিক অক্সাইডের সাথে অক্সিজেন ত্যাগ করে সেটি একটি বিজারণ অর্ধবিক্রিয়া হয়ে যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখান থেকে একটি অক্সিজেন চলে গিয়ে সেটি কপারে পরিণত হয়েছে, তাই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সে অক্সিজেন ত্যাগ করেছে। এভাবে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক অপসারণ করাকে বিজারণ অর্ধবিক্রিয়া বলা হয়। তাহলে এটি একটি বিজারণ অর্ধবিক্রিয়া প্রক্রিয়া। তাহলে এগুলো হচ্ছে সনাতন ধারণা মতে, কিন্তু বর্তমানে আরও আধুনিক, কারণ এগুলো দিয়ে সবগুলো বিশ্লেষণ করা যায় না। কারণ এমন অনেক যৌগের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, বা এমন অনেক বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে যেগুলোর মধ্যে অক্সিজেন থাকে না, তখন তো আমরা এগুলোর মাধ্যমে বিশ্লেষণ করতে পারবো না। তাই আমাদের বর্তমানে সবচেয়ে আধুনিক ধারণা হচ্ছে ইলেকট্রনীয় পদ্ধতি। ইলেকট্রনীয় পদ্ধতিতে তোমরা জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া এভাবে আলোচনা করতে পারো যে যে পরমাণু আয়ন বা অণু ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে, আবার যে পরমাণু অণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। তোমরা এখানে বিজারণ বিক্রিয়া দিতে পারো যখন সংজ্ঞায় চাবে যে জারণ বিক্রিয়া কাকে বলে, বিজারণ বিক্রিয়া কাকে বলে। কিন্তু তোমরা যখন বিক্রিয়া আলোচনা করবে, যে যুগপৎ বিক্রিয়া, এগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব, সেগুলোর ক্ষেত্রে তোমরা বিজারণ অর্ধবিক্রিয়া দেওয়ার চেষ্টা করবে, কারণ জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে একত্রে একটি বিক্রিয়া। কখনোই একটি সম্পূর্ণ হলে তাকে সম্পূর্ণ বিক্রিয়া বলা যায় না। তাহলে তোমাদের জারণ বিজারণের মধ্যে সবসময় প্রশ্ন থাকে যে কোনটি বিচারক, কোনটি জারণ, কোনটি জারক, এগুলো নিয়ে তোমাদের অনেক সময় অনেক ধরনের কোয়েশ্চেন থাকে, তাই সেটি আমাদের সমাধান করার চেষ্টা করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বিচারক, তোমাদের প্রথমে একটি লাইন মনে রাখতে হবে, যেটি আমাদের এসএসসি ড্রিমার্স পক্ষ থেকে তোমাদের জন্য একটি ছোট্ট গিফট। সেটি হচ্ছে বিবি যা। বিবি যা মানে হচ্ছে বিচারক অন্যকে বিচারিত করে এবং নিজে জারিত হয়। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে কে বিচারিত বা জারিত, এগুলো দ্বারা কী বোঝায়? জারিত মানে তোমরা সবসময় মনে রাখবে জারণ মানে ছাড়ন, জারণ মানে ছাড়ন, মানে যে জারিত হয় সে ইলেকট্রন দান করে, আর যে বিচারিত হয় সে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমাদের এই লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি বিবি যা মানে হচ্ছে বিচারক যে যে নিজে জারিত হয় তাকে বিচারক বলে, যে নিজে জারিত হয় তাকে বিচারক বলে, যে নিজে জারিত হয় তাকে বিচারক বলে। তোমাদের এই লাইনটি প্রথমে মনে রাখতে হবে।
তাহলে তোমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে এখানে একটি সংজ্ঞা দেওয়া আছে, যে পদার্থ অন্য পদার্থকে বিচারিত করে এবং নিজে জারিত হয় তাকে বিচারক বলে। তাহলে তোমাদের একটি উদাহরণের মাধ্যমে আমরা সেটি বিশ্লেষণ করে দেব। যেমন তোমরা একটি প্রতিস্থাপন বিক্রিয়া দেখেছো, যেমন জিঙ্ক প্লাস H2SO4, সেখান থেকে তোমরা দেখেছো যে সেটি জিঙ্ক সালফাইডে পরিণত হয় এবং H2 আলাদা চলে যায়। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটি প্রথমে 0 ছিল, পরে এটি +2তে পরিণত হয়েছে। তাহলে তার জারণ বিক্রিয়া ঘটেছে, সে ইলেকট্রন দান করেছে, সেই ইলেকট্রন দান করাতে সালফাইড আয়ন তার সাথে যুক্ত হয়েছে। এখানে যে ইলেকট্রন সে দান করলো তাই সে হচ্ছে বিচারক। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বিচারক ইলেকট্রন দান করে, এজন্য সে জারিত হয়, এবং অন্যকে সে একটি ইলেকট্রন দান করে দেয় এবং অন্য সেটি গ্রহণ করে, তাই সে হচ্ছে বিচারিত। এখানে সালফাইড আয়নটি হচ্ছে বিচারিত হয়েছে। তাহলে তোমাদের মনের প্রশ্নটা আমরা দূর করতে পারছি আশা করি। তাহলে তোমরা বুঝতে হবে যে যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে বিচারিত, যে ইলেকট্রন দান করে সে হচ্ছে জারিত, আর যে এই দুইটা কাজ করে, যেমন যে পদার্থ অন্য পদার্থকে বিচারিত করে এবং নিজে জারিত হয় তাকে বিচারক বলে। তাহলে যে জারণ করছে তাকে বিচারক বলব, যে জারণ করছে তাকে বিচারক বলব। তাহলে এখানে জিঙ্ক হচ্ছে বিচারক এবং সে অন্য পদার্থকে বিচারিত করেছে এবং নিজে জারিত হয়েছে। তাই তোমাদের এই তিনটা লাইন মনে রাখতে হবে যে বিচারক অন্যকে বিচারিত করে কিন্তু নিজে জারিত হয়। এই টপিকটা তোমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে। তাহলে এমন সিমিলারলি আবার আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো যে পরমাণু আয়ন বা অণু ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে, ইলেকট্রন গ্রহণ করে। তাহলে জারক, তাহলে আমাদের এখানে বিচারক নিয়ে আলোচনা করেছি, এখন আমরা জারক নিয়ে আলোচনা করব। যে পদার্থ অন্য পদার্থকে জারিত করে কিন্তু নিজে বিচারিত হয় তাকে জারক বলে। তাহলে এখানে আমরা আগে জেনে এসেছি জারিত কোনটা এবং বিচারিত কোনটা। জারিত এবং বিচারিত হচ্ছে এগুলো, যে ইলেকট্রন দান করে সে জারিত, যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে বিচারিত। তাহলে যে সকল পদার্থ অন্য পদার্থকে জারিত করে, মানে সে অন্য পদার্থকে জারিত করবে, মানে অন্য পদার্থকে দান করতে বাধ্য করবে। যেমন এখানে সালফাইড আয়ন জিঙ্ককে ইলেকট্রন দান করতে বাধ্য করেছে, এমনই এখানে যে সব পদার্থ অন্য পদার্থকে জারিত করে তাহলে সে একটি ইলেকট্রন দান করতে তাকে বাধ্য করবে। এবং তাহলে এটা উদাহরণ দিতে পারে এখানে জিঙ্ক, এবং কিন্তু সে নিজে বিজয়িত হবে, মানে সে ইলেকট্রন গ্রহণ করবে। যেমন এখানে জিঙ্ক 2- ছিল না, এখানে জিঙ্ক 2- থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সালফাইড হয়ে গেছে। তাহলে তোমাদের এখানে সালফাইড আয়ন থেকে সালফাইড হয়ে গেছে। তাহলে তোমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, 2- ছিল, এখন 0 হচ্ছে, মানে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে দুইটা ইলেকট্রন যেহেতু সে গ্রহণ করেছে তাহলে সে বিচারিত হয়েছে। যেমন তোমার এই লাইনটা থেকে বুঝতে পারছো যে বিচারিত মানে ইলেকট্রন গ্রহণ, তাহলে সে গ্রহণ করেছে, তাই তাকে জারক বলা হয়। তাহলে তুমি এটা কীভাবে মনে রাখতে পারবে, যা বি মানে জারক অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়, মানে নিজে ইলেকট্রন গ্রহণ করে কিন্তু অন্যকে ইলেকট্রন দান করতে বাধ্য করে, ইলেকট্রন দান করতে বাধ্য করে, আবার ইলেকট্রন গ্রহণ করে, এবং তাই তাকে জারক বলে ডাকা হয়। তা তোমরা এটা বুঝতে পেরেছো আশা করি, যে জারিত মানে ইলেকট্রন দান, বিজারিত মানে ইলেকট্রন গ্রহণ, যে বিচারিত হয় তাকে বলা হয় জারক, যে জারিত হয় তাকে বলা হয় বিচারক। তোমাদের বিচারক এবং বিচারণ বা জারক বা জারিতর মধ্যে কিছু ধরনের কনফিউশন থাকতে পারে, সেটা কনফিউশন দূর করার জন্য আমরা এটা নিয়ে এসেছি, এবং একটি আমাদের এসএসসি ড্রিমার্স পেজ থেকে পক্ষ থেকে একটি সুন্দর ধরনের একটা ছন্দ নিয়ে এসে পড়েছে, যেন তোমাদের এগুলোতে নিয়ে কখনো কনফিউশন না থাকে। তাহলে আমরা এখন একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, যেটা তোমাদের অনেক বেশি আসে, যে একটি জারণ বিজারণ বিক্রিয়া দিয়ে দেয়, বলে যে এটা কি জারণ বিক্রিয়া ঘটেছে এবং এটি কি যুগপৎ বিক্রিয়া কিনা সেটি নিয়ে আলোচনা করতে বলা হয়। তাহলে তোমরা প্রথমে মনে রাখবে যে জারণ মান কমলে বিজারণ হয় এবং জারণ মান বাড়লে জারণ হয়। কিন্তু তোমাদের এটা অনেক সহজ লাগলেও তোমরা পরীক্ষা হলে অনেক সময় মনে করবে যে অনেক বেশি কঠিন, কারণ পরীক্ষার সময় টেনশানে তোমাদের মনে হতে পারে যে কোনটা জারণ ঘটেছে কোনটা বিজারণ ঘটেছে তোমরা মনে রাখতে পারবে না। এই কারণে তোমরা তখন এই জিনিসটা মনে রাখতে পারো যে যার জারণ মান কমবে সে বিজারণ হয়েছে, যার জারণ মান বাড়বে তার জারণ হয়েছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইডের মধ্যে কপারের জারণ মান +2 এবং অক্সিজেন জারণ মান -2। আবার এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে জারণ মান 0,
আবার এখানে কপারের ক্ষেত্রে তার জারণ মান 0-তে পরিণত হয়েছে, মানে +2 থেকে 0, মানে +2 থেকে 0 মানে কি তার জারণ মান কমেছে, +2 থেকে সে 0-তে পরিণত হয়েছে, তার মানে তার জারণ মান কমেছে। আর জারণ মান যদি কমে তাহলে তার কী হয়েছে, বিজারণ। তাহলে মানে এখানে কপারের বিজারণ হয়েছে এবং এখানে হাইড্রোজেনের জারণ হয়েছে। হাইড্রোজেনের জারণ মান প্রথমে ছিল 0, পরে ছিল +1, তাহলে এটা হয়েছে। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে কীভাবে +2 বা কীভাবে +1 হলো সেটা বুঝিয়ে দিতে। সেটা নিয়ে আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। তোমরা যদি সেটা বুঝতে না পারো তাহলে পূর্ববর্তী ক্লাসটি দেখে আসতে পারো, যেটা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। তাহলে জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করবো যেখানে এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন 2টা ইলেকট্রন দান করে, যেমন একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করেছে, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করেছে, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করলে হাইড্রোজেন প্লাস আয়নে পরিণত হয়েছে। এমন 2টা হাইড্রোজেন 2টা ইলেকট্রন দান করে 2টা হাইড্রোজেন প্লাসে পরিণত হয়েছে, যেটা আমরা এখানে লিখেছি। আবার বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে কিউপ্রিক অক্সাইড 2টা ইলেকট্রন, এখানে যে 2টা ইলেকট্রন ছাড়া হয়েছে সেই 2টা ইলেকট্রন সে গ্রহণ করে সে কপার আয়ন এবং অক্সিজেন আয়নে যুক্ত হয়েছে। তখন আমরা সামগ্রিকভাবে লিখতে পারি যে এইটা প্লাস এইটা, আবার এখানে এইটা, আবার এটা কাটা, কারণ এটা মাইনাস আমার প্লাস, এটা পরীক্ষায় দেখানোর দরকার নেই, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। দুটো যোগ করলাম সমান হলো কপার প্লাস H2O, এখানে H2, এখানে হচ্ছে O2, যেমন দেখতে পারো 2H2 প্লাস প্লাস O2 মাইনাস, তখন হচ্ছে 2H2O পরিণত হচ্ছে, H2O-তে পরিণত হচ্ছে। তাই বলা যায় যে জারণ বিজারণ বিক্রিয়া একটি যুগপৎ বিক্রিয়া। তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তোমাদের এই লাইনটি সবসময় মনে রাখতে হবে, তাহলে তোমাদের পরীক্ষা হলে অনেক সময় টেনশনের কারণে তোমরা ভুলে যেতে পারো, তখন সহজেই এটা দিয়ে বিশ্লেষণ করতে পারবে, তোমাদের মাথার উপর চাপ কমবে। এছাড়াও পরবর্তীতে তোমাদের জন্য আরেকটা উদাহরণ নিয়ে এসেছি, যেগুলো বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন এখানে দেখতে পারো একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, একটা হচ্ছে ফেরাস ক্লোরাইড। এখানে ফেরিকের ক্ষেত্রে Fe জারণ মান হচ্ছে +3 এবং ফেরাসের ক্ষেত্রে Fe জারণ মান হচ্ছে +2। এখানে ক্লোরিনের ক্ষেত্রে -1/2, এখানে হচ্ছে -1/3। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এটা +3 থেকে +2-তে হয়েছে। তাহলে +3 থেকে +2-তে হলে এটা কী হয়েছে, তার জারণ মান কমেছে। জারণ মান কমলে আমরা কী জানি, বিজারণ। তাহলে এখানে ফেরাসের বিজারণ হয়েছে। আবার এখানে অ্যাসেনের ক্ষেত্রে প্রথমে ছিল +2, তারপর হয়েছে +4, মানে জারণ মান বৃদ্ধি পেয়েছে। জারণ মান যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের আগের স্লাইড থেকে আমরা দেখেছি, জারণ মান যদি বৃদ্ধি পায় তার মানে তার জারণ হয়েছে। জারণ মান বৃদ্ধি পাওয়াতে যদি তার জারণ হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি এর জারণ হয়েছে। তাই জারণ বিজারণ এই দুটা বিক্রিয়া আমরা এখন সামগ্রিকভাবে যুক্ত করে দিই। যুক্ত করে দিলে আমরা দেখতে পাচ্ছি এইটা এবং এইটা যুক্ত করলে এটা আসে, এইটা আর এটা কাটা, এখানে দুইটা ইলেকট্রন কাটা। তাহলে এটা থাকে, এখান থেকে SN4+ এখানে আসলো আর Fe2+ এখানে আসলো। তাহলে আমরা এই বিক্রিয়াটা সম্পূর্ণ করে দেবো। এখানে ক্লোরিন হচ্ছে দর্শক আয়ন, তোমরা এটা মনে রাখবে, এখানে ক্লোরিন হচ্ছে দর্শক আয়ন। তাহলে তোমরা এটি যুগপৎ বিক্রিয়া, তোমরা এটি বুঝতে পারছো। এছাড়াও তোমাদের মনে অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে জারণ বিজারণ বিক্রিয়া কখন প্রয়োগ করা হয় বা বাস্তবে কখন প্রয়োগ করা হয়। তোমরা জেনে অবাক হবে যে তোমরা যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছ তখনও কিন্তু তোমরা জারণ বিজারণ বিক্রিয়া ফলো করছো। কীভাবে সেটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। যেমন তোমরা যখন গ্লুকোজ গ্রহণ করো, তোমরা তো জানোই যে আমরা গ্লুকোজ গ্রহণ করি, আমরা এটা বোটানি বইয়ে বা আমাদের জীববিজ্ঞান বইয়ে জানতে পেরেছি যে আমরা গ্লুকোজ আমাদের থাকে, সেই গ্লুকোজ আমরা জারণ করে সেটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। এছাড়াও আমরা যে অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেন বিজারিত হয়ে ইলেকট্রন গ্রহণ করে সেটি পানিতে পরিণত হয়, তোমার পানিতে পরিণত হয়। তাহলে একদিক থেকে আমাদের গ্লুকোজের জারণ হয়ে কার্বন ডাইঅক্সাইড পরিণত হচ্ছে, আবার একদিকে অক্সিজেনের উপস্থিতিতে ইলেকট্রন গ্রহণ করে পানিতে পরিণত হচ্ছে। এভাবে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত হচ্ছে। এছাড়াও আমাদের বিভিন্ন প্রক্রিয়া, যেমন যে লোহাতে মরিচা পড়ে কিন্তু কীভাবে সোনার মধ্যে মরিচা পড়ে না, এর কারণগুলো বিশ্লেষণ করলেও দেখা যাবে যে সক্রিয়তা সিরিজে উপরে থাকার কারণে লোহার অনেক বেশি বিক্রিয়া করে কিন্তু স্বর্ণ এভাবে বিক্রিয়া করতে পারে না। এটাও একটি জারণ বিজারণের উদাহরণ। এভাবে বাস্তবিক প্রয়োগ অনেক ক্ষেত্রে অনেক বৃদ্ধি পেয়েছে। তাই তোমরা যদি আরও কিছু ধরনের জানতে পারো তাহলে আমরা কমেন্ট বক্সে তুমি সেই উদাহরণগুলো আমাদের দিতে পারো। তাহলে আশা করি তোমাদের এই ক্লাসটা করে তোমাদের ভালো হয়েছে বা তোমরা সব কিছু বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে তাহলে পেজটি ফলো করতে পারো। সবাইকে ধন্যবাদ।